অবক্ষয় নিয়ে যে গল্পটা আপনি বললেন ভাই, সুমন ভাই আপনার কথা অনেকক্ষণই বলতেছিল, আপনার জন্য অপেক্ষাও করতেছিলাম, কিন্তু এই আপনার সিনেমা ভাবনা প্লাস একটু আগে যে বললেন না আমারে যে এই যে আমি অযোগ্য ডিরেক্টর, আমি কিন্তু সাথে সাথে আরেকটা শব্দ বলছি, MSI। হ্যাঁ, ওই যে আজি সুপারে ফারজানা ব্রাউনিয়া মানে চিনিয়া ডকুমেন্টারি, এটা নিয়ে একজন প্রডিউসারের আমি লাইট ঠাই 3 তলা থেকে লাঠি দিতে দিতে নিচতলা নামাইছি। ও কিন্তু মাফিয়া মানে ভাই টাইপ, আজিজ মোহাম্মদ টাইপ। বলছে এই আমি কি মাগি সাপ্লাই দেওয়ার জিনিস, মানে আমি এজ এ ডিরেক্টর, তুই প্রডিউস করছস, আমি এজ এ ডিরেক্টর আমার রোল প্লে করছি, এখন তোর সাথে তোর পরিচয় আছে, আমি তোরে ওর বেডরুমে পাঠাবো, আমি মাগির দালাল, তোর সাথে ওর ইন্টিমেন্সি আছে, আমার আর্টের সেটের বাইরে, সেটে তুই যদি কুদৃষ্টি আমি যদি বুঝতে পারি তোর চোখে গুলি করুম, কারণ আমি এখানে আর্ট করতে আসছি, সেক্স করতে না। এবার তুই এটার বাইরে তুই কি করবি না করবি ওটা তো তোগো ব্যাপার, তাই না? এখানে তো আমার আর তুই যদি যেমন সেক্স এটা হলো ক্ষুধার মতো, এখন তুই যদি মানে জোর না করস একটা মায়ের সাথে শুস, আমার কিছুই আপত্তি নেই, কিন্তু সমস্যা হইলো তুই আমারে সাপ্লায়ার বানাইতে চাস কেন? না, এটা কিছুতে সম্ভব মানে একটা করে প্রশ্ন করছি, একটা করে ঘুষি মারছি, নিচে আইডা নামাইছি। তো যাই হোক, এখন হলো যে ওই MSI ফর বাইরের অবক্ষয় নিয়ে আমরা একটু, হ্যাঁ এখানে রিলেট করে, এই কারণে আমি বললাম। তো এখন ঘটনা হলো যে অবক্ষয়, আমি এই ছবিটা অনেক আগে আর শেষ করতে পারতাম, কিন্তু আমি পারিনি শুধু ওই জন্য যে আমার এই যে প্রবলেমের জন্য, আর্থিক প্রবলেমের জন্য। তো লাস্টলি এখন হলো ছবিটা ইনশাল্লাহ ক্যামেরা ক্লোজ করেছি, এখন শুধু আমি 2-3টা সিকোয়েন্স রিশুট করব কাজী হায়াত ভাইয়ের। ওটা শ্যুট করে কিন্তু করছি, কিন্তু বাট ভাল লাগেনি আমার, আবার একটু ওটা আবার শ্যুট নেবো, ওটা করবো, ওটা ওই যেটা রাশেদ ভাই আসলেই আমি শ্যুট কিন্তু করবো ওটা। তো এখন হলো যে আমার ছবিটা যে টোটালি এটা আমি দেখবো, লাইন আপনি দেখবো, দেখার পরে এখানে কিছু আবার দেখা যাচ্ছে যে ফিল্মিক আছে, আমি যে এডিট করছে আমার RTVতে এক ছোটো ভাই বন্ধু আছে, ও আমাকে হেল্প করছে। তারপরে ডট ভিশনের ইয়া থেকে ওখানেও করছি, আমার প্রায় 2-3টা ক্যামেরা ইউজ করছি এটাতে। তো এখন যেহেতু পুরাটাই হলো একটা সামাজিক মেসেজ, অবক্ষয় মানে একটা সামাজিক মেসেজ, সেই সামাজিক মেসেজটাকে আমি মানুষের মাঝে দিতে চাই, যে মানুষ যেন আমার ছবিটা দেখে যেন কিছু শিখে, মানুষ যেন কিছু পায়। এই যে যেমন এই যে দেখে আসলাম এই যে ছবিটা কি বলে এটা, তুফানের মধ্যে শুধু তুফানই তুলে গেছে ওরা, কিন্তু আসলে কিসের জন্য তুফানটা উঠতেছে, কি একটা বাবাকে ছেলের সামনে নেগেটিভ কিছু আইডিয়া ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, তো এই ছবিটা দেখে আমি শুধু একটাই মনে হয়েছে যে ওদের ছবিটার মধ্যে অনেক টাকা খরচা করছে, কলকাতায় শুটিং করছে, কমার্শিয়াল, হ্যাঁ, কিন্তু কারণ হচ্ছে ওটা টান উত্তেজনা রাখছে, এবং হলো ছবিটার মধ্যে ভালো কিছু করছে, লোকেশন গুলা, কারণ শুটিংটা করছে বাইরে, রাইট, এইটাকে সে ভালো করছে, রায়ান রাফি নিঃসন্দেহে ভালো কাজ করেছে, এটা আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। আর হলো সবচেয়ে বড় কথা, এই ছবিটার মধ্যে ওই যে মানুষ শেখার মতো আমি কোনো কিছু পাইনি, যে কারণে মানুষ কিছু নিয়েছে, অর্জন করেছে। আমি আমার ফ্যামিলিকে কি দিয়েছি, সন্তানকে কি দিয়েছি, টোটাল 3 ঘন্টা পরে আমি কি পাইলাম, রাইট, আমি এই জিনিসটা আমি খুঁজি, কিন্তু আমার অবশ্যই যে দেখবে সে কিন্তু পাবে মেসেজ লাগে না প্রত্যেকটা সিনেমায়, অবশ্যই মেসেজ 100%। সিনেমা মানে তো শুধু সুরসুরি কমার্শিয়াল মুভি না, বিনোদন। সিনেমা মানে কিন্তু চোখের বিনোদন না। আমার এই ছবিটা এই যে স্লোগানই এটা, যে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, আমি অবক্ষয়, হ্যাঁ, এবং আমার এইটাই হলো আমার ইয়া, যে আমি আমার এই ছবিটাতে আমি সামনে একটা কিছু একটা করবো, ছবি যখন টাইটেল আসবে না তখন আমি একটা সুন্দর একটা ইয়ে দেবো, ওই যে অবভয়েস দেবো, আমি একটা ইয়ে দেবো টাইটেলের মধ্যে, ড্রোন শটের মধ্যে, যে যে ওইটা আপনাকে নিয়ে আলোচনা সাপেক্ষ করে করবো। আসলে সিনেমা মানেই শুধু বিনোদন, চোখের বিনোদন না, সিনেমা মানে কমিটমেন্ট, কিন্তু রাইট, একটা ওয়াদা, মানুষকে, জাতিকে কি দিচ্ছেন আপনি, কি দিচ্ছেন। পৃথিবীর শ্রেষ্ঠ গণমাধ্যম হলো চলচ্চিত্র, সেই চলচ্চিত্র যদি মানুষের যদি শুধু বিনোদের চোখেরই শুধু এই যে যদি খোরাক মিঠায়, তাহলে মানুষ শিখবে কি, আমার সন্তান শিখবে কি, আমার বাবা মা, আমার ভাই বোন ইত্যাদিতে যারা আছে তারা শিখবে কি, রাইট। তো এখন হলো আমার অবক্ষয়টাই হলো সেই অবক্ষয়, যে আসলে আমাদের পারিবারিক অবক্ষয় জড়িত, আপনার মধ্যে অবক্ষয় আছে, আমার মধ্যে অবক্ষয় আছে, যেটা সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করছে, আমরা দিয়ে যাচ্ছি, সরকারের মধ্যে অবক্ষয় আছে, এই যে সামাজিক অবক্ষয় বহুত আছে, সবগুলো মিলিয়ে কিন্তু একটা রাইট, সেই অবক্ষয় হলো আমার এই প্রজেক্টটা। তবে সেই ক্ষেত্রে এখন মনে করেন যে এটাকে নিয়ে আমি একটু মানুষ করব, আর যেহেতু রাশেদ ভাই আমার খুব ভালো একজন বন্ধু মানুষ, ভালো একজন যথেষ্ট একদম ক্রিয়েটিভ মানুষ, শিল্পমনা মানুষ, একদম শৌখিন এবং শিল্পমনা মানুষ। ওনার কথা যে কাজল ভাই, আমি আপনাকে অনেক আগে আমি পাইছিলাম, কিন্তু আমাকে কেউ আপনার কাছে ভিড়তে দেয় নাই, একটু ব্যারিকেড করে, রাইট,
আমার কাছে আমি দেখতেছি যে তাকে কাছে দেখা যাচ্ছে রাইট দেখা যাচ্ছে, কিন্তু আমি মাঝে মাঝে এই লোকটা এত টাকা পয়সা নিয়ে আসছে কি করতেছে, তাকে কোনো রেজাল্ট দেয়নি। নট এ সিঙ্গেল পাই সেখান থেকে ব্যাক করতে, প্রচুর টাকা কোটি টাকা নষ্ট করছে। তা লাস্ট দিন বলছে আপনার কাছে তো আমাকে, আমি বলছি একদিন যে আপনি আমার কাছে কেন আসেন নাই ভাই, তাহলে তো আজকে আপনারও কোটি টাকা বিজনেস করতে না, আপনাকে আমি স্টার বানাই দিতাম। হ্যাঁ, কারণ আমি তো ডিরেক্ট, আমি কমার্শিয়াল মেকার, আমি তো জসিম সাহেবের অ্যাসিস্ট্যান্ট থেকে, আমি চলচ্চিত্রে বাংলাদেশের অ্যাকশনের কিং জসিম সাহেব, যে ঘুষি মারতো মুখ দিয়ে শব্দ দিত ভিজুম ভিজুম, সেই জসিম ভাইয়ের সর্বকনিষ্ঠ সন্তান আমি আমার ইন্ডাস্ট্রিতে। আমার নাম জেমস কাজল, এই জন্যে ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমাকে আব্বাকেও ডাকতো জসিম ভাই, বাবাকেও ডাকতো। তো এখন ঘটনা হলো যে সেইখান থেকে আমি উঠে এসেছি, আমি মালিক কি বলে এম মালিক থেকে শুরু করে আমার ওই যে কি বলে এই যে খোকন, এই যে কি বলে এই যে মনোয়ার খোকন থেকে শুরু করে, নূর হোসেন বলাই থেকে শুরু করে, শেখ নজরুল ইসলাম থেকে শুরু করে বড় বড় বস ডিরেক্টর, তাদের সঙ্গে অ্যাসিস্ট করে আমি কাজ শিখেছি। সবচেয়ে বড় কথা যে আমি ছোটবেলা থেকে লিখতাম, গল্প লিখতাম, কবিতা লিখতাম, গান লিখতাম, আর স্বপ্ন দেখতাম যে আমার একটা গান এন্ডু কিশোর গাক, আমার একটা গান বেবি নাজনীন গাক, আমার একটা গান এই যে কনক চাপা গাক, আমার একটা গান মনির খান গাক। ছোটবেলায় তো আমরা তো ন্যাংটা কাল থেকে এন্ডু কিশোরের গান শুনে আসছি, সেই স্বপ্নগুলো আমার একটা লেখা গল্প দিয়ে একটা সিনেমা হোক, রব্বুল আলামিন সম্পূর্ণ স্বপ্ন পূরণ করেছে। আমি চলচ্চিত্রে এসেছি এফডিসি গেট পার হতেই আমি মানুষকে টাকা দিয়ে এফডিসি গেট পার হয়েছিলাম, তাহলে আমি কত বড় ফিল্ম পাগল ছিলাম। আমি এফডিসি গেট পার হতে আমি তখন 94 সালে একজনকে 25,000 টাকা দিয়ে আমি এফডিসি গেট ঢুকেছি। আমি ডেডিকেশন, হ্যাঁ, সেই আমি সিনেমা ডিরেক্টর, সেই কাজটা। অথচ আমি চলচ্চিত্র ওই ঢোকার আগে এক দারোয়ানের কাছে আসছিলাম, আমি এফডিসি নায়কটাকে দেখবো, তখন আমাকে দারোয়ান ঢুকতে দেয়নি, বার করে দিয়েছে। তারপরে বোধহয় 6 মাস পরে আমি এফডিসির মধ্যে আমি 25,000 টাকা একজনকে দিয়ে আমি এফডিসি গেট পার হয়ে গেছি। তারপর থেকে আমার যুদ্ধ শুরু চলচ্চিত্র নিয়ে, তারপর থেকে আমার ধ্যান জ্ঞান এই সিনেমা। আমার নিজের লেখা ফার্স্ট ছবি গল্প দিয়ে আমি মা আমার বেশ বানিয়েছি। সেটা তো খুব সুপারহিট। এবং হলো আমার নিজের লেখা, বললাম না যে স্বপ্নগুলো দেখলাম, সেই স্বপ্নগুলো সম্পূর্ণ আল্লাহ পূরণ করেছে আমাকে। আমি আমার নিজের লেখা গান দিয়ে আমি যে কিশোর ভাইকে দিয়ে, এন্ডু কিশোরকে গান গাইছি। আমার নিজের লেখা, নিজে সুর করে গান বেবি নাজনীন গিয়েছে, কনক চাপা গিয়েছে। এগুলো আমার সব ভালো লাগা, এটা আমার ভালো লাগা। এটা আমি সেই ছোটবেলা থেকে আমার ধ্যান জ্ঞান চিন্তা, আমার এই অবক্ষয় সিনেমাটা এইরকম একটা, যে আমি মানুষকে কিছু একটা মেসেজ দিতে চাই। কেমন চলবে জানি না, মানুষ বলে যে এখন যে সাকিব স্যারের কোনো ছবি চলে না, না চললে আমার করার কিছু নেই, আমি তো কিছু একটা করতেছি, একটা আমি আমার ডিউটিটা করতেছি, আমার যে কমিটমেন্ট আমি রাখি। তো এখন হলো যে এখন এই যে রাশেদ ভাইকে নিয়ে আমার যে চিন্তা, এখন যে রাশেদ ভাই কথা, যে আমাকে একটু রানিং রাখেন, আপনি একটু রোলিং রাখেন, তাহলে কি হবে যে আচ্ছা আমার স্টুডিওতে ওটা কাজ হলো, আর হলো এই যে আমার যেহেতু পুরো সেট আপে আছে, ক্যামেরা ট্যামেরা সবই আছে, আপনি কথা বলছে যে উনি আমার ভাই, উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করবে, সমস্যা নেই, আমরা ভালো কিছু প্রজেক্ট করবো। তো আমার কথা যে আমার এই ছবিটা যদি সেন্সারটা হয়ে গেলে আমি কিছু স্পন্সর নিয়ে আসবো, টেলিভিশন মিডিয়া পার্টনার থাকবে, তারপরে কিছু কোম্পানি থাকবে, দেন আমি নতুন প্রজেক্ট শুরু করবো। 2টা গল্প রেডি করে রাখছি আমি এবার। কক্সবাজার, ঢাকা টু কক্সবাজার গল্প রেডি করা আছে, তারপর আবার গ্রামের দিকে চলে যাবো, গল্প অফ ট্র্যাক গল্প। আমি এরকম শুধু এই যে উড়াধুরা চোখের বিনোদন নিয়ে আমি কাজ করবো না। ভিডিও চলবে অবশ্যই, মানুষ কিন্তু ভালো খুঁজে। আমার কথা জানেন, আমার কথা যে আমি এই যে নতুন নায়ক নায়িকা নিয়ে ছবি কাজ করবো। আমি হলো 80-80 দশকের যে গল্পগুলো হয়তো, যে স্টাইলের ছবিগুলো হতো, ওই সব গল্প নিয়ে আমি কাজ করতে চাই। ওইরকম মানে ওই সব গল্প আরো ডেভেলপ হবে, যুগ উপযোগী, বাট সবই যুগ উপযোগী। মানুষের ভিতরে যে ওই যে ছবি দেখার একটা ছিল, মজা ছিল, আনন্দ ছিল, আমরা দেখতাম, ওই জিনিসটা নিয়ে আসতে চাই। মাঝখানে আপনাকে ইন্টারভিউ করি, আমাদের ফাইভ মিউজিক আছে, তো মনির ভাই তো ফাইভ মিউজিক তো একটা ভালো প্রোডাকশন, তো ওই ভাইয়া তো সবাই বললে যে ভাই একটু পরকীয়া গল্প নেন, একটু নেন, মানে কমার্শিয়াল বেস থেকে, তার এই যে প্রডিউসার হিসেবে সে চিন্তা করে তার প্রফিট। তাই বললাম যে ভাইয়া একটা বাবার গল্প নেন, একটা বাবা মা, একটা মেয়ে, মা নাই, একটা সৎ ছেলে, একটা গল্প নেন, একটা গল্প তাকে থিম দিয়েছে, সেই গল্পটা নিছে 1,20,00,000 লোক দেখছে গল্পটা। আর অন্যান্য কিন্তু সে আরো কিছু বানিয়েছে, কিন্তু এই গল্পটা কি কোনো গল্প কিন্তু ওভারকাম করতে পারেনি। তার মানে কি, এবং এই গল্পটা কিন্তু প্রমোটও করা হয়নি। এই যে আপনি নিরাশ হচ্ছে, নিরাশ হওয়ার কিছু না, ভালোর জন্য আলাদা একটা লুক আছে, ওরা আমরা দিচ্ছি না, ওরা পাবে কোথায়। আর হলো আমি এই যে হল মালিকদের বললাম যে আপনারা সিন্ডিকেটের মধ্যে সাকিবের ছবি ছাড়া চালান না, এটা তো ঠিক না, আপনাদের সব ছবি চালাতে হবে,
সবচেয়ে বিচার মানুষকে না দেখার, মানুষের না দেখালে মানুষ দেখবে কোথেকে? আবার আপনি যদি চান আমি বঙ্গর সাথে আমার একটা ভালো লিঙ্ক আছে, যদি বলেন যে না বঙ্গ প্ল্যাটফর্মটা আপনি ইউজ করতে পারেন ওদের, ইনশাল্লাহ আপনি সমস্যা নেই। যদি চান আপনি হ্যাঁ, ওই আমি লিঙ্কটা আমি দিতে পারেন। মেইনলি কি এই যে সুমন ভাই, আমি আমার সিনেমাটাকে কমার্শিয়াল একটা মুভি বানাতে চাই সবার আগে। আমি ওকে সবার আগে এই ছবিটা আমি দেখে আমি যখন খুশি হবো তখন আমি মানুষকে দেখাবো, তার আগে দেখাবো না। তার আগে আমি শুধু ক্রিয়েশন করতেই থাকবো। এটাই হওয়া উচিত। আলটিমেট আমার কাছে ভালো না লাগলে আমি মানুষকে দেখাবো না। মানুষের ভালো লাগবে কোথেকে? আমার যদি না ভালো লাগে, স্বাভাবিক। কারণ মানুষ তো আরো তো খুঁতখুঁতে, তার থেকে বেশি খুঁতখুঁতে আমি, কারণ আমি ক্রিয়েটার নট কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টর না। এই কথাটা ভালো লাগছে ভাই আপনার। সেলফ অ্যাসেসমেন্ট যদি ওই না যে হয়, আমি যদি আমার ওই যে নিজের মূল্যায়ন না করতে পারি, একদিন আমার মনির ভাইয়ের বন্ধু-বান্ধব- সাথে একটা আমার গল্প নিয়ে বন্ধু-বান্ধব অনেক আছে, ক্যারেক্টার আমার নিয়ে অনেক আলাপ কোটি হইলো কোটি না? টাকা বন্ধু আছে, কিন্তু তারা ওই যে বলে যে আপনার ছবিটা শেষ করতে পারছেন না, টাকা করে, টাকার অভাব নাকি? আমি বলছি ভাই আপনাদের বালের মতো, আপনার মতো বন্ধু আমার দরকার নেই। যেসব বন্ধুরা ধান্দা করে সেই সব বন্ধুর দরকার আছে? আমি নিজের টাকা ইনকাম করবো, নিজের টাকা দিয়ে আমি কাজ করবো, আমি সমস্যা নেই। আমি তো বিজ্ঞাপনও তৈরি করি, এই টুকটাক করে যা করি আমি আমি দেখাতে আমি আমার এটাতে ছবিতে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার হারানোর কিছু নেই। তবে আপনার কমিটমেন্টটা ভালো লাগছে এবং আপনার সাথে যেহেতু আমার প্রথম পরিচয়, আসলে আমিও চাই যে আপনার এই কন্ট্রিবিউশনটাতে আমার জন্য যতটুকু কন্ট্রিবিউশন আমি ইনশাল্লাহ, কিছু না, কিন্তু ইনশাল্লাহ, আমার বেস্ট কন্ট্রিবিউশনটা আমরা ইনশাল্লাহ। কারণ ভালো কিছু হোক। রাইট। আমার কথা জানেন, এখন হলো সিনেমার ৩টা জিনিসের মধ্যে যত্ন নিতে হবে বেশি করে। গল্প ভিতরে কি আছে জানি না, আমার এই যে দেখার দরকার নেই। মানুষ তো গল্প দেখে না, মানুষ দেখে প্রথমে ২টা জিনিস, ছবির টাইটেল ভালো দেখে আর মিউজিকটা ভালো দেখে। দেখেন তাহলে একটা সুন্দর, এটা যদি কয়েকটা যদি ৩-৪টা প্রোমো যদি বানানো যায়, ট্রেলার বানায় যদি ছাড়িয়ে দিতে যায়, মানুষকে এটা আগে অ্যাট্রাকশন করাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আপনার ছবিটার পোস্টারটা সুন্দর করতে হবে। আমি আমি তো যেহেতু চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে বহুত দিন তো জড়িত, পোস্টার হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পোস্টারটা হাইলাইটস করতে হবে। মানুষ যেন আগে ছবি দেখার আগে পোস্টারটা দেখে। মানে একটা সিনেমা যেমন একটা ইউনিক, আকর্ষণ, একটা পোস্টারও রাইট, কিন্তু ইউনিক, রাইট, দা ইউনিক ওয়ান, রাইট, একটা রাইট। ইউনিক কিছু করতে তো হবে। এখন সেই ক্ষেত্রে এখন হলো যে আমাকে ওরা বলছে যে ভাই আপনার ছবির মধ্যে কি আছে দেখার বিষয় না, আপনাকে ছবিটা যখন রিলিজ করবেন তার আগে আমাদের সুন্দর পোস্টার দিন, সুন্দর আচ্ছা, পোস্টার দিন। আর পোস্টারের হলো ব্যাপারে আমি আপনার একটু হেল্প করব। হ্যাঁ, সুন্দর পোস্টার দিন। আর হলো আপনার ছবিটার যেন ট্রেলারটা যেন ভালো হয়। ভিতরে কি আছে ক্যাটাগরি, আপনি দেখা যাচ্ছে যে পুরো 3 হাওয়াতে ধরেন কি হ্যাঁ, আছে, মানুষ কিন্তু পাগল হয়ে গেছে। রাইট। তুফানে ধরেন কি আছে, তুফানে হ্যাঁ, আর হলো কি, আর হলো যে ছবিটা মিউজিকটা ভালো হতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকতে হবে। মানুষের জন্য টেনশন এই দেওয়ার মধ্যে দেখলাম আমি যে মিউজিকটা রাখছে এরা রানিং এর মধ্যে, টাইট করে রাখতে রাইট, রাইট। হ্যাঁ, কোন রকম গ্যাপ রাখা যাবে না, মানুষ জন্য ভাবার আগেই মানে যেন ঝুলে পড়তে ঝুলে পড়ে ঝুলানো যাবে না। মিউজিকটা দিয়ে কি আপনাকে একদম চমকের মতো ধরে রাইট, রাখতে হবে। রাইট, রাইট। হয়তো সংলাপ স্লো হ্যাঁ। বা আপনার কোনো একটা মুভমেন্ট আপনি স্লো। কি মিউজিকেও কাজ করেন? বেসিক্যালি আমি মিউজিক Musician, আমাকে রাশিদ ভাই musician। বলছে কয় আপনি মিউজিকও তাকে দিয়ে করেন কাজল ভাই। আপনি মিউজিক তারপরে টাইটেল সে সবই করে। আমি বললাম ঠিক আছে তাহলে ভালো, তো আমাদের তাহলে টিমের মধ্যে আমরা অলরাউন্ডার লোকই আমাদের বেসিক্যালি দরকার। আমি হচ্ছে আচ্ছা, চাইনিজ আপনার ছিলাম, কাস্টিং খালিদ কে বেশি ভাই ছিলাম। এই সিনেমাটায়? এই সিনেমার কাস্টিং হলো প্রমিনেন্ট কে কে আছে? এর মধ্যে প্রমিনেন্ট আর্টিস্ট আছে ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, ডিএ তায়েব, সুজাতা, হাবিব খান, আমান রেজা, তানিয়া ঋতু, সূর্যরাজ, তো শুভ, সব তো কাজী হায়াত। হ্যাঁ, কাজী হায়াত ভাই আসতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ছবির কাস্টিং মোটামুটি ভালো। তবে এখন যেহেতু সাকিব ঝড়ে আমরা আছি, এই জন্য মজা করে কথা আরেকটা বলেন। লেয়ার তৈরি করতে হ্যাঁ, হবে। রাইট। হ্যাঁ, সাকিব ঝড়ের মধ্যে আছি, আমরা সাকিব ঝড়ে আমরা ভয় পাইলে চলবে না। না, না। আর সাকিবের ছবি সাকিবের মতো হবে, আমাদের ছবি আমাদের হতে হবে। ইয়াস, কারণ হলো যে আমাদের ছবির মধ্যে মেসেজ আছে, সাকিবের ছবির মধ্যে কোনো মেসেজ থাকে না, শুধু উড়াধুরা। এই যে উড়াধুরা কোকিল ধরেন কোকিল এই এগুলো পরাণ ছবিটা, হ্যাঁ, পরাণ হুম। এটা কিন্তু একটা কিন্তু যাই হোক, কিন্তু পরাণ ছবি কিন্তু মানুষ মনে রাখছে। রাইট। পরাণ ঠিক আছে। ছবিটা আমি একবার দেখতে যাই, 100 এক টিকিটে ঢুকছি, আমি পরে শো দেখে আমি বেরিয়ে তার আসছি। মানে কি তাহলে কতটুকু ভালো হ্যাঁ, লাগছে আমার কাছে, আমি এক ভালো গল্প লাগছে। এবং ওখানে সাকিব নাই কিন্তু, না, কিন্তু না, 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 কিন্তু না। গল্প এবং ওইটা মেকিং। আমি ওই পরাণ ছবি দেখেই প্রথম রাজকে চিনছি, আর আগে চিনতাম না। কিন্তু পরাণটা আমার ভালো লাগছে। পরাণ নাকি শুনছিলাম, আমার এটা শোনার কথা, যেটা নাকি ওয়েব ফিল্ম বানাইছিল, তারপরে ওটা ছবি দেখে পছন্দ হয়েছে, তারপর এটি সিনেমা বানাও, সিনেমা রিলিজ এটা করো। অরিজিনালি ওই ওয়েব ফিল্মে আর চরকি টরকি তখন শুরু করছিল এভাবে নেওয়ার কথা। রাইট, রাইট। কারণ ওই রাফি ভাইরা তো বেসিক্যালি তো নাটক থেকে, নাটক থেকে আসছে। হ্যাঁ। ওনাদের ফ্রেমটাই কিন্তু দেখবেন যে একটু নাটক ফ্রেম থাকে। তবে হলো এই যে তবে ভাগ্য ভালো যে থিয়েটারিক ঢংটা চলে আসে না। হুম। যারা মঞ্চে কাজ করছে ওরা যদি তবে ক্যামেরার সামনে আসে নিঃসন্দেহে মারাত্মক একটা সমস্যা। ট্যালেন্টি একটা। হ্যাঁ, রাফি রায়ান প্লাস রাফি একটা রাজ নিঃসন্দেহে দুইজনের একটা কাজে এখানে talent। আমার একটা অপিনিয়ন আছে। হ্যাঁ, অপিনিয়নটা কি জানেন? কারণ আমি সাউথের সাথে, সাউথ মিউজিকের সাথে আমি রিলেটেড 2001-2 সাল থেকে। হুম। ইয়াসুদাস, বিদ্যাসাগর, জোনাকি এগুলো শুনতাম। জিপসি মিউজিক বলেন, পার্সিয়ান মিউজিক বলেন, নেপালি গান আমি না হলে 150 পারি, মালায়ালাম গান আমি না হলে 150 জানি। আচ্ছা, কিন্তু আমার কোনো কাজে আমি কখনো কিন্তু অ্যাপ্লাই করিনি। আচ্ছা, এখন না ডিরেক্টর বা কোনো একটা প্রোডাকশন থেকে যখন কাজ দেয়, দেখা গেল ভাই ওই মুভিটার বা ওই ক্লিপটাকে কপি করেন।
তা আমি পার্সোনালি একটু বলি যে বলি ভাই আমাকে যদি কপি দেন, চাইনা সিস্টেম কপি দিলে আমাকে পেমেন্ট দেবেন যা তার ডবল দিতে হবে। আর আমার ইউনিক যদি নেন, ইউনিক মিউজিকটা যদি নিতে চান তাহলে আমাকে চা সিঙ্গারা খাওয়াইলে অনেক সময় চলবে। যদি আপনি এটা হলো ক্রিয়েটিভিটি, এটা আমার ইচ্ছা, কারণ আমি বলতে পারবো, আমি তখন বলতে পারবো নিজের যে তৈরি। হ্যাঁ আমি বলতে পারবো এই জিনিসটা আমার নিজস্ব, নিজের এটা আর ওটা আমার নিজের আপনি না। যখন কপি করে দেবেন আমার কিন্তু আমি কিন্তু শেয়ারও দিতে পারবো না আমার প্রোফাইলে, কারণ ভাই আপনি এটা তো আমি এই জায়গাতে শুনছি। এখন যখন আনোমালিকের কোনো গান, এখন যখন মানুষ বুঝতেছে এটা কোনো এক দেশে জাতীয় সঙ্গীত বা অমুক গান থেকে আসছে, আনোমালিকের কিন্তু আইডেন্টিটি কমে যায়, সে নিজেও কিন্তু লুজার হয়ে যায়। কিন্তু ধরেন এমন কম্পোজার আছে যে গানই করছে 5-7টা কিন্তু ইউনিক, সে কিন্তু বুক ফুলে বলতে পারে এটা আমার নিজস্ব। এটা এখন হয়েছে কি, এই যে বলেন না, এখন সবাই দেখি না ওই সাউথের কালার, সাউথের ডিসিম, সাউথের অ্যাকশন সব কিছু নিয়ে। ভাই সাউথ তো সাউথের স্টাইল, ওর কালচার, ওর স্টাইল আলাদা, ওর ল্যাঙ্গুয়েজ, ওরা যে উচ্চারণ করে অনেক দ্রুত করে, ওদের টেন্ডেন্সি সবসময় ওরা ধরে কাজ করে। ঠিক আছে, খাবে দাব 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 খেয়ে ফেলে, কিন্তু আমাদের কালচার তো এটা না। এই দেন ওরা যখন ডাবিং করে ওদের যেই ডায়লগুলো কত দ্রুত দিতে হয়, কারণ কি ওদের ল্যাঙ্গুয়েজটি খুব স্লো যায়, ফাস্ট যায়। এখন আপনি আপনার মতো কিছু করেন না, ওইটাই যেমন আপনি যখন টোটাল আমার ভালো লাগছে, আপনি টোটাল জিনিসটাই চাচ্ছেন যে না আমি এর থেকে বেরোবো, অন্য কালার করবো, অন্য জিনিস দিব, মেসেজ দিব, রিস্ক নিতেছেন। আপনি কমার্শিয়াল পারেন না, আপনি কি তোফান এই বানাইতে পারলে, অবক্ষয় বানাইতে পারলে আপনি তুফান স্টাইল তো বানাইতে পারবেন, কোনো বিষয় না, 5টা ফিল্ম দেখলে হয়ে যাবে। আমি 5টা ফিল্ম না, আমি 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 পরবর্তী এটাই শুধু সামাজিক ছবি, পরবর্তী ছবিগুলো সামাজিক না, ওটার মধ্যে সামাজিক থাকবে বাট ওর মধ্যে সিস্টেম থাকবে অন্যরকম। ওটা পরবর্তী আমি এটা, কিন্তু এটা তো আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমি এটা করব, লাভ হোক লস, এটা আমার নিজের জন্য। এবং আমি আরেকটা জিনিস মাথায় নিছি, এটা আমি আপনাকে পরে শেয়ার করব। আমি একটা নতুন ধাঁচে বাংলাদেশে প্রথম সিনেমা বানাবো। সেই সিনেমাটা কেউ এখনো বানায়নি, ওই ট্র্যাকটা কেউ যায় নাই, সেটা আমি করবো। ওই ছবি, 2টা ছবি একসঙ্গে শুরু করবো ইনশাল্লাহ। এই ছবিটা সেন্সার হওয়ার পরপরই আমার এই ছবিটা সেন্সার হয়ে যাবে, আমি ঘোষণা দিয়ে 2টা ছবির মহরত করব আমি। সেটা আপনাদের সঙ্গে নিয়ে এই যে রাশেদ ভাই থাকবে, ওনার কথা যে আমাকে ভিলেন বানান, ঠিক আছে ওকে সমস্যা নাই, ভিলেন কাম হিরো। অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রি, আপনার কলকাতা বলেন, আপনার বোম্বে বলেন, তামিল বলেন, হিরোরাই কিন্তু ভিলেন হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার কথা যে আমি টিনেজারদের নিয়ে ছবি বানাবো, আমি কিশোর প্রেমের উপরে ছবি বানাবো, কিন্তু সেটার মধ্যে থাকবে অ্যাকশন, থাকবে সেটার মধ্যে মজা থাকবে, সেটার মধ্যে কিছু ঘটনা ঘটে থাকবে। দেখা যাচ্ছে আমি একটা কিশোর একটা ছেলে নিয়ে, বা একটা কিশোর একটা টিনেজার, অর্থাৎ 9 আর হলো ক্লাস 10, এই সময়টা কত ভুল হয় বাচ্চাদের, ছেলেদের, এই ভুলটাকে তুলে নিয়ে আসছে, ভুল মেসেজ। এবং এই ভুলের মধ্যে আমি একজন ওই যে ভিলেন বা একটা পুলিশ অফিসার রাখবো, সেটা আমি রাশেদ ভাইয়ের সঙ্গে সেই ক্যারেক্টার রাখছি। ওই ক্যারেক্টার কিন্তু ভাইটাল, হ্যাঁ ওটা কিন্তু কঠিন, কিন্তু ওরে বাবা, কারণ হলো নায়িকা তো একটা, নায়ক তো 2টা, সে একটা নায়ক আর একটা ছোট কিশোর একটা নায়ক, একদম সমসাময়িক, মানে একদম মানে যে মানে এখনকার কিশোর ছেলেমেয়েরা ভুল করে, তাদের এই ভুলটা কিন্তু মেসেজ ধরাই দিতে। হ্যাঁ, আর হলো বাবা মারা ভুল করে না, বাবা মারা যেটা বলবে সেটা বাচ্চাটার এই যে সফলতার জন্য ওইটাই যারা বলবে সেটাই, আর সে বাবা মার এই যে ট্র্যাকের চলে যাবে হিরো, ওই ভিলেন। আচ্ছা, কিন্তু কিশোরী তো বোঝে না, না আমার তো এটাই আমার দরকার, ওটা দরকার নাই, অথচ সে কোটি কোটি টাকার মালিক, আর এটা তো ফোকেন নেই, ছোট কই না আমার তো কোটি দরকার নেই। এই যে মজা থাকবে এই ছবির মধ্যে, ভালো ভালো কিছু কাস্টিং দেবো আমি, মানে আগেকার কিছু সুপারস্টার দেখে আমি কাস্টিং করবো, অর্থাৎ যেহেতু নায়ক নায়িকা নতুন নেবো, আর এগুলা থাকবে পুরাতন, সব থাকবে স্টার। অরিজিনাল নায়ক নায়িকা হলে আসলে ওদের ভ্যালুটা কিন্তু কম, ক্যারেক্টার ভ্যালু কিন্তু ওই যে বাবা চাচা বা ওই যে বলেন যে এন্টি, একদম মনে করেন যে নিজের ফ্যামিলির মধ্যে গন্ডগোল লাগাই দেবো, রিয়েলিস্টিক, একদম রিয়েলিস্টিক, যেটা হচ্ছে এখন। আপনার আমার সন্তানের মধ্যে যদি আপনি আমি দুই ভাই হই যদি, তাহলে আমাদের সন্তান দিয়েই কিন্তু গন্ডগোল লেগে যায় ফ্যামিলিতে, এটা ওই যে আচ্ছা আদর্শগত নতুন কিছু দরকার। তো এখন বুঝছেন, এই জন্য দেখ আল্লাহ ভরসা, এখন সবকিছু হলো সময় কথা বলবে। তো এখন হলো যে এখন আমার এই ছবিটাকে বের করার জন্য আপনার সহযোগিতা আমাকে রাশেদ ভাই বলছে যে কোনো সমস্যা নেই কাজল ভাই, এখন হলো উনি আছে, এখন হলো আপনি এখানে পুরো ছবিটা আপনি সেন্সার প্রিন্ট বের করতে পারবেন, যেহেতু আমার ছবিটা এডিটিং কমপ্লিট। হ্যাঁ, এখন শুধু টাইট করবো ছবিটা আমি, ডাবিং করা হয়েছে না না না, এখন ডাবিং, এখন রিশুট করতে হবে, আবার কিছু রিশুট তো হলো 2-3টা সিকোয়েন্স করব, এডিট ডাবিং মানে টোটাল পোস্ট প্রোডাকশনটা করতে হবে, পুরোটাই করতে হবে। এখন পোস্ট প্রোডাকশনটা নতুন করে টোটালটাই করতে হবে। আমার টোটাল মনে করেন যে এখন লেন্থ আছে হলো 2.5 ঘন্টা ছবিটার, 2.5 ঘন্টার লেন্থের মধ্যে আমি ধর 15 মিনিট ফেলাই দেবো, বাট টাইট করতে যদি পড়ে যায় 10 মিনিট যদি পড়ে যায়, টাইট করে আবার যদি কিছু অ্যাড করতে হয়, আর তো আমার এর মধ্যে মনে করেন যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্স রিশুট করব আমি কাজী হায়াত ভাই। কয়টা সিকোয়েন্স আছে?
3টা বোধহয় সম্ভবত রিশুট করার মতো 3টা সিকোয়েন্স, হ্যাঁ হ্যাঁ নতুন আর কিছু অ্যাড নাই তো? নতুন একটা সিকোয়েন্স আমি ধরুন 4টা শুট করবো, 4টা 4টা সিকোয়েন্স শুট করলে হুম। ইনডোর আউটডোর সব মিলায় না? হ্যাঁ এটা থানাতে কাজ, ও। এটা থানা, কারণ হলো কাজী তাহলে- হায়াত ভাই পুলিশ কমিশনার, বুঝতে পারছি, মেসেজ সেও দিচ্ছে, হুম, হুম, ইয়ে হুম, করছে। বুঝছি। আমার এর মধ্যে বললাম না আমি, এই যে আইনের পক্ষে শ্রদ্ধা রেখে সরকারের পক্ষে থেকে আমরা দেশ থেকে কিভাবে অবক্ষয়কে মুক্ত করব, দেশটাকে সমাজটাকে অবক্ষয় মুক্ত করবো, অবক্ষয় এটা সবার ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা দিচ্ছেন, রাইট হ্যাঁ, রাষ্ট্র একটা পজিটিভ right, ভূমিকা নেবে, হ্যাঁ। প্রশাসন বা প্রশাসন, law পুলিশ, enforcement সাধারণ মানুষ সবাই থাকবে এটা যে কন্ট্রিবিউশন থাকে, রাইট হ্যাঁ। অবক্ষয় হ্যাঁ, প্রত্যেক- অবক্ষয়। প্রত্যেক পদে পদে নামটাই আমরা চমৎকার, আমি তো ইয়ে প্রথমেই হচ্ছে। বলছি আপনার নামটা হ্যাঁ, দারুণ লাগছে। খুব attractive। হ্যাঁ। আর একটা বিষয় আছে সুমন ভাই, রাশেদ ভাই প্রসঙ্গে তো আমরা রাশেদ ভাইয়ের স্টুডিওতে বসে আছি। রাশেদ ভাই কোথায় আছেন? কক্সবাজার। কক্সবাজার? ও, আমি তো ভাবছি আজকে ওনার সাথে আমার দেখা উনি হবে। 23 তারিখে আসবে, 23 23 তারিখে তারিখে আসলে আসবে। 23 তারিখে আসলে মনে করেন যে আমি ওই যে কাজী হায়াত ভাইয়ের মধ্যে একটু সুস্থ হলে তখন রাশেদ ভাইয়ের হয়তো বাসায় হয়তো আমি কাজী ভাইয়ের 1টা বা 2টা সিকোয়েন্স করবো। কাজল ভাই, আপনার একটা প্রশ্ন করব। হুম। এই যে এত স্বপ্ন কিংবা এত আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার ছবিটা আপনি বানাচ্ছেন বা আপনার টিম কাজ করতেছে, তো এইখান এবং আরও বললেন পরের সিনেমাগুলি কেমন হবে, নতুন থিম। আমি অবশ্যই সবার আগে আপনাকে কংগ্রেচুলেশন, মানে অভিনন্দন জানায় রাখবো যে আপনার সাথে আমার আইডিয়া শেয়ার করার সৌভাগ্য হয়েছে। সেই সাথে রাশেদ ভাইয়ের গল্প শুনলাম, যদিও মানুষটারা দেখি নাই। 25 তারিখে কক্সবাজার থেকে আসলে উনি দেখা হবে। শৌখিন মানুষ। আরে আজকে আমার সুমন সারপ্রাইজ দিছে, রাশেদ ভাইয়ের সেটআপে নিয়ে আসছে হঠাৎ করে হুটহাট। উনি হলো আসলে তো উনি হলো আপনার একটা কথা থেকে আমি ইয়ে করব, সেটা হলো যে ইউনিক একটা পোস্টারের কথা বলছেন। হুম, আমি মানে মাঝে মধ্যে চিল্লায় গলা ফাটায় ফেলাই যে আমাদের দেশে অনেক কিছুই অনেকে পারে না, যে যেটার এক্সপার্ট কমার্শিয়ালি করা কাজ উচিত। করতে হইলে তার তাকেই দিয়ে করানো দরকার, উচিত। তাকেই এখন দিয়ে ওর করতে ফেম আছে কিনা, ওর ব্যাকগ্রাউন্ড আছে কিনা এটা দেখার দরকার নাই। যার ইউ কাজ মেক, তাকে দিয়ে করতে মানে হবে। তুমি কাজটা দেখবা, হুম, মানে নমুনাটা দেখবা কাজের। হুম, যেমন একটা পোস্টার, এদেশে অনেকদিন ভালো কোনো পোস্টার হয় নাই, অনেকদিন ভালো একটা, যেমন মার্কেটিংয়ের কিন্তু এক একটা ইউনিক থিম থাকে, হুম, হুম, যেটা ইন্টারন্যাশনালি বা পৃথিবী চলতেছে এইসব ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে। হুম। কিন্তু আমরা জাতি হিসেবে এমনই নাদান যে কোন জায়গাটায় লাইমলাইট মানে করতে হবে সেটা এনলাইটমেন্ট বুঝি না। করতে হইব সেটা না কইরা আমরা এই যে অন্য জায়গায় চলে যায়। মানে মাংস, ফ্ল্যাশ, মানে ধরেন টোটাল ইন্ডাস্ট্রিটারে আমরা একটা ব্রোথেল বানাইতে চাই অ্যাকচুয়ালি। রাইট রাইট সো এই জিনিসটা ভালো লাগছে। আমি আপনাকে বলছিও কথায় কথায় যে ইন্টেলিজেন্স বা এই ধরেন আইডিয়া মেকিংয়ের আমার একটা টিম আছে, যাদের টাকা দিয়ে কাজ করানো আমার না, তা পক্ষে তো সম্ভব অবশ্যই। না, কারণ ওরা Creative মানুষ, আমরা লাখ লাখ creative- ডলার নেয় হ্যাঁ, হ্যাঁ, মিশিগান ইউনিভার্সিটির, মানে যে কোনো কারণেই হোক লেখালেখি। আমরা পেন ফ্রেন্ড বা থিঙ্কিং ফ্রেন্ড, আমরা আমাদের সাথে আলোচনা, আমাদের আলাপ আলোচনা বা থিম, ওরা আর্ট বেস টোটাল এক্সপার্টরা আছে যারা বিহাইন্ড দ্য মাস্ক হিসেবে কাজ করে, নিজের নাম লেখে না, ওরা পৃথিবী এবং মানবতার জন্য কাজ করে, বাহ, বাহ। যেটা চ্যারিটি। মাশাআল্লাহ। এবং আমাদের কিছু আছে, সেইখানে আমি নক করব আপনার পোস্টার ইনশাআল্লাহ, এবং আপনার কি ইনশাআল্লাহ। ইউনিক Teaser প্রেজেন্টেশন, trailer, টেজার, হুম, এটা আমি নক করে আপনারা যদি থিমটা দেখাই, ইনশাআল্লাহ। আপনি আশা করি বুঝতে পারবেন শুকরিয়া, যে শুকরিয়া। লেভেলটা। জি, brother, এবং কাজল ভাই, আপনারে অনেক অভিনন্দন, আপনার ছবিটা আমরা ইনশাআল্লাহ, দেখতে চাই, সবাই ইনশাআল্লাহ, দেখবে আশা করি, ইনশাআল্লাহ। ভালো কিছু হোক। শুকরিয়া। আমি আজকেও সুমনরে বললাম যে একজন ডিরেক্টরের যদি আমি প্রশ্ন করি যে ধরেন 1 কোটি ভিউ হয়েছে একটা সিনেমার, তো 1 কোটি ইন্টু 3 ঘন্টা, 3 কোটি ঘন্টা, তো আমি যদি প্রশ্ন করি যে ভাই 3 কোটি ঘন্টা তো আপনি কিল করছেন, তাই তো। হ্যাঁ, এই যে এত মানুষ 3 কোটি মানুষ 3 কোটি ঘন্টা, 1 কোটি মানুষ 3 কোটি ঘন্টা যে সময়টা নষ্ট করলেন, একটা সেকেন্ডের কি দিয়েছে না? 1 লাখ ভাগের 1 ভাগ, একটা সেকেন্ডের মানে মিলি বা পিকো সেকেন্ড, যেগুলি পৃথিবীর সমস্ত সম্পদরে আপনি 100 গুণ বা 1 কোটি গুণ বাড়ায় যদি আজরাইলরে দেন, ওই 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ কি ফেরত পাইবেন? তাইলে এই যে সময় নষ্ট যে করলেন, অপচয় যে করলেন, আমি আপনারে কেন ফায়ার স্কোয়াডে দিব না তাই তো, এই একটা ক্রাইমের জন্য? তাই তো। 3 কোটি ঘন্টা আপনি নষ্ট করছেন, নষ্ট করলেন। হি হি হা হা মারাইতেছেন, মানে আপনারা পাইছেন কি? হিরো আলম চোদান, রাইট। এই নামটা বললেই তো অজু করতে হয়, কারণ এই মানে রুচির দুর্ভিক্ষ যারা বলতেছে ও গো আবার আরেক সমস্যা, যে যার মতো করুক, আচ্ছা। কিন্তু ওরে লাইটে তো তুমি আনছো রে বাবা। যাই হোক, এই হ্যাঁ। তসবি জপতে হিরো আলম অমুক তমুক না, পালসার, হিরো মানে আলম, বুঝলাম না। হিরো আলমকে বাংলাদেশের সেলিব্রিটি। শুনেন, এই যে ATN-এর যে মিউজিক করে না আরো একজন ভার, হ্যাঁ, উনার ভয়েস কিন্তু হিরো আলমের চেয়ে 1 কোটি গুণ ভালো, আচ্ছা আচ্ছা। মাহফুজুর রহমানের। আপনি শুধু মানে ওনার Taste ও ভালো। অভিনয়টা ছাড়া, আপনি ওনার এই ভুড়ি দুলানো নাচটা বাদ দিয়া আর ওই যে মান্নান মোহাম্মদ গো কম্পোজিশন বাদ দিয়া ওনার খালি গলায় একটা গান শুনেন আপনার ভালো লাগবে। কিন্তু ওই লুক, মানে যাই হোক, অপ্রসঙ্গে আমরা অন্য যাক, প্রসঙ্গে এখন চলে যাচ্ছি। এখন ঘটনা হলো যে আমরা এই যে
ভালো সিনেমা হোক, ভালো কাজ হোক, হিরো আলম একটা সাহসী ছেলে। হিরো হ্যাঁ আলমকে আমি নিঃসন্দেহে। হিরো আলমকে আমি না আমি তো অন্য একটা ধন্যবাদ, পয়েন্ট অফ হ্যাঁ ভিউ হিরো থেকে আলমকে বলছি। আমি ধন্যবাদ দেই। ওকে আমি ওর সাহসের জন্যে ওইরকম হিরো আলমের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওকে তো কিন্তু পলিশ করলে শেখারও আছে, জাহিদ খান আমি রেসপেক্ট শেখানোরও করি, কেন আছে। জানেন? রাইট সে কিন্তু ডেডিকেটেড, রাইট তাকে পলিশ করে না, তাকে ট্রেনিং আপ করা হোক, তাকে রাইট ম্যানার ওই তো বললাম শেখার আছে, শেখানোরও আছে, তাই বললাম। রাইট। হিরো আলম বুঝছেন, হিরো আলম হলো আমার বগুড়ার ছেলে, আমার এলাকার ছেলে, আমার বাড়ি বগুড়া। ও আমার কাছে আসছিল জীবনে প্রথম, যে আমাকে মানুষ তো আমাকে খুব করে, মানুষ তো আমাকে খুব পছন্দ করে, আমার অনেক কোটি কোটি ভিউ, তো আমাকে একটু সুযোগ দিবেন। আমি বলি, কি করবা তুমি? আমাকে চলচ্চিত্র নায়ক বানা। আমি বলি, বলো কি, তুমি নায়ক হবা? হ্যাঁ, তখন আমার এই ছবিটা, তখন আমার রানিং কাজ চলছে। কত সালে এটা? এই যে এটা ওই তো ওজন প্রথম যখন আসে তখন, হ্যাঁ বুঝছি, তো অনেক তো বছর আগে। তো অনেক বছর না, যাই হোক শোনেন। তো এখন আমাকে আসতে, আমি বললাম যে তুমি এটা কি বললা, এটা তুমি সিনেমার হিরো হবা? সিনেমা হিরোকে এত সহজ? হিরো মানে কি তুমি জানো? হিরোকে, আরে হিরো তো সেই হবে যাকে দেখে 90 বছরে বুড়িও পর্যন্ত প্রেম করতে চাবে, সেই তো হিরো। আর হিরোইন তো সেই হবে যাকে 90 বছরে বুড়া মৃত্যুর মতো পর্যন্ত সে একবার কবরে গেছে, সেও যেন বলছিস এটা যদি প্রেম করতে পারতাম যদি জীবন ধন্য, সেই তো নায়িকা। এটাই তো ইমেজ। হ্যাঁ রাইট, নায়ক নায়িকা তো তারা হবে। আর তুমি কি, তুমি তো কামলা, তোমার যে অবস্থা। তো যাই হোক, এখন হলো ছোট ভাই এলাকার যেহেতু, এখন ও বলছে ভাই দেখেন আমি এরকম এরকম। আমি বলি, ঠিক আছে তুমি এক কাজ করতে পারো, তুমি যদি এই যে ক্যারেক্টার করতে চাও, আমি তোমাকে সুযোগ দিতে পারি। ক্যারেক্টার করতে হবে, সেই ক্যারেক্টার কি, যে তুমি হ্যাঁ, যে আমি ক্যারেক্টার যায়, যেটা আপনি দিবেন তুমি তো কমেডি, তোমাকে as a দিয়ে কমেডি artist, করা হ্যাঁ। যাবে, তোমাকে দিয়ে এই যে কৌতুক টৌতুক করা যাবে। হ্যাঁ, তখন বলছে কয় যে আমাকে এই যে সুযোগ দেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনার ক্লিপ ওইখানে? ওইটা কি ওপেন করা? এটা পরে করবো, না কথা না, ঠিক আছে না। এই হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি যদি ক্যারেক্টার করতে চাও, তাহলে আমার নায়িকা আছে, নায়িকার বডিগার্ড তোমাকে বানাই দেবো। নায়িকার বডিগার্ড থাকবে, আর হলো ওই যে দারোয়ান, হ্যাঁ কাজের ছেলে। তুমি যদি এটা করতে চাও তাহলে করো। ঠিক আছে, তাহলে আমার গান দিতে হবে একটা। আমি বলি, ঠিক আছে করো, ঠিক আছে গান দেবো একটা। কিন্তু তখন তো হিরো আলম কিন্তু ভাইরাল, কিন্তু ভাইরাল। তখন আমি চিন্তা করলাম, আমার এলাকা অনেকেই বলে যে, অনেকে নিষেধ করছে, না আপনার মতো ডিরেক্টর কি হিরো আলমকে দিবে, আপনার মান সম্মান খাইবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। আমি বললাম যে ঠিক আছে, এটা তো শিল্প, আমি তো আমি তো ক্যারেক্টার দেবো, আমি তো ওর পিছনে টাকা ইনভেস্ট করে আমি তোকে হিরো দিচ্ছি না। তখন বলছে না ওকে নিয়ে না। আবার অনেকে বলছে না বস নেন, কারণ ওরও তো অনেক দর্শক আছে, কাস্টমার আছে, ওর দর্শক অনেক আছে, অনেক দর্শক আছে। তো সেই ক্ষেত্রে তো আপনি একটা ভালো জিনিস করলে তো এটা তো আপনি হবে, আর ছেলে তো আপনি এলাকার, ঠিক আছে ওকে। তখন আমার এই ছবির নায়িকার হলো এই যে বাড়ির কাজের ছেলের অভিনয় আমি দিলাম, 3টা সিকোয়েন্স করছি। তারপরে হিরো আলম পুরা জেলাসির শিকার হয়ে গেল। আমার ফাইট ডিরেক্টর, আমি চিন্তা করলাম ওকে দিয়ে আমি কি সিনেমাটায়? এই যে অবক্ষয়ের মধ্যে আমি 3টা সিকোয়েন্স বুঝছি করেছি বুঝছি। ওকে দিয়ে। এর মধ্যে দিয়ে 3টা সিকোয়েন্স আছে, আপনি তো হাসবেন মজা, কারণ যেহেতু কমার্শিয়াল মুভি মেকার, আমি তো কমার্শিয়াল মানে হ্যাঁ, মানুষকে হ্যাঁ, বিনোদন twist, দিতে হবে। exactly, আর perfect. ওর কাছ থেকে শেখার কিছু নেই, না বাট ও একটা বিনোদনের একটা হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, মুভিতে। হ্যাঁ, part of- আমরা দিলদার ভাইকে আগে লাগাতাম হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, দিলদার ভাই, তারপর টেলিসামাদ টেলি ভাই, আব্দুল্লাহ ও তো বড় ফাটাফাটি হ্যাঁ। সিনেমা করছে। এখন তো সেই ক্ষেত্রে তো দিলদার ভাইয়ের কাছ থেকে মেসেজ আমরা সবসময় চিন্তা করতাম না, যে টেলিসামাদ ভাইয়ের কাছে মেসেজ, জ্যাকি Just ভাইয়ের একটা কাছে fun, ওরা আসতে ফান, মা- এটা মানুষ। আমি সেইটাই চিন্তা করে আমি ওকে একটা পার্ট দিয়েছিলাম। কিন্তু Fun. ঘটনা হলো যে আমার যখন এই চিন্তা করলাম, তাকে ওই যে আগে যেমন দিলদার ভাইয়ের জন্য, তারপরে ওই যে টেলিসামাদ ভাইয়ের জন্য একটা কিন্তু কমেডি গান থাকতো ফান, আমি ছবিতে। চার্লি চ্যাপলিনে নিয়ে যাবো। হ্যাঁ, একটা গান থাকতো কিন্তু, হ্যাঁ, কিন্তু সেই গানগুলো কিন্তু হিটও হতো। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমার বাড়ির দারোয়ান যেহেতু গল্পটা একটু সুন্দর ছিল ওর ক্যারেক্টারটা, কিন্তু পরে নায়িকা বললাম যে তোমাকে একটা ওর গান কই, ভাই আমি তাহলে সিনেমা করবো না। আমি আমাকে বাদ দিয়ে দেন কেন? কই যে আমি ওর সঙ্গে আপনি আমাকে কামলার মতো ছেলে একটা ওর সঙ্গে আমি গানও দিবেন, আবার এমনি সিকোয়েন্স দিচ্ছেন, আমার বাড়ি আমার দারোয়ান বানাইছেন, সেটা হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম দেখো মানুষ কিন্তু এটা কিন্তু ফ্ল্যাশ ব্যাকে দিব মজা, মানুষ কিন্তু ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেলে কিন্তু মানুষ কিন্তু ভালো চার্লি লাগবে। চ্যাপলিনের কথা হ্যাঁ, খুব মনে পড়তেছে। তখন আমি যাদের সাথে তুলনা নায়িকা বলছে না কথা আমি উল্লেখ হলো, করবোই তাদের না, সাথে তার কাজই তুলনা হয় করবো না। না। আমি বলি, ঠিক আছে তবুও ওকে। তখন আলমকে বললাম যে আলম তুমি মন নমস্য খারাপ সে। করো না, নায়িকা তো তোমার জন্য কাজই করতে চায় না। তো ভাইয়া ঠিক আছে, ভাইয়া ঠিক আছে, ওকে। মানছি। হ্যাঁ, ও মেনে নিল। চিন্তা করলাম যে ঠিক আছে, ওই এক চিন্তা করলাম যে হিরো আলমকে এখন যদি বাদ দিই, এখানে যদি তাহলে পরের দিন আমাকে ফাঁসাই দেবে, সে আসবে না আর। ওই সেদিন ইচ্ছা করে আমি ওকে 3টা সিকোয়েন্স করে একদিনের মধ্যে করে আমি তাকে আমি আর এগুলো তো ডেঞ্জারাস, তো কোন সময় কোন উল্টাপাল্টা কথা বলে ফেলে, এটা ওর সমস্যা। তো এখন তারপরে ফাইট ডিরেক্টরকে বললাম যে হিরো আলমকে মেরে ফেলতে, এই যে নায়িকার যদি বডিগার্ড, নায়িকাকে গুন্ডারা মারতে আসবেন, হিরো আলম তখন জান দিয়ে তখন প্রোটেকশন দেবে তখন। একটা পজিটিভ ক্যারেক্টার দিয়ে বের করে দিছে। হ্যাঁ, হিরো আলম তো বলতে যাই তো বলতো ম্যাডাম কোথায়,
সিকোয়েন্স পাবেন, ম্যাডাম কোথায়? তো যে তখন বলছে কি হায় হায়, এ তো আমি যদি ভুলি ম্যাডাম ঘুমাইছে তাহলে তো সারা রাত যায় ম্যাডামকে মেরে ফেলবে, তা আমার জীবন থাকতে ম্যাডামকে মারতে দেবো না, আমি মরতে দেবো না। হ্যাঁ, তখন বুঝছেন, তখন ফাইটাররা বলছে বল কুত্তার বাচ্চা ম্যাডাম কোথায়? বলছে না আমি মরে গেলেও আমি ম্যাডামের কথা বলবো না, হ্যাঁ ম্যাডাম নাই। তারপরে ওকে মেরে ফেলে। তখন আমি চিন্তা করলাম যে এখানে দুটা ঘুষি দেবো হিরো আলমকে দিয়ে, ঘুষি টুষিয়ে দিয়ে একটা সুন্দর একটা মজা থাকবে। মানুষ এটা হাততালি দিয়ে একটা, হ্যাঁ কারণ ওর তো ও তো চেষ্টা করবে, হ্যাঁ, রাইট, হ্যাঁ ও তো হলো পিচ্ছি একটা ছেলে। আবার আনুগত্য এখানে কিন্তু একটা মেসেজ থাকবে যে হ্যাঁ হ্যাঁ, যে ওই যে বাড়ির মনিবকে বাঁচাইছে সে। হ্যাঁ, তখন বুঝছেন, তখন ফাইট ডিরেক্টর তখন জেলাস করলো, হ্যাঁ আমাকে বলছে আপনি এটা পাগল হয়ে গেছেন, আপনি ওকে ফাইট করতে চান? আমি বললাম যে ভাই দেখেন তো শিল্পী, তাকে তো এক্সিট করতে হবে, তাই এটা না? তো আমার ক্যারেক্টার, এটা এই ক্যারেক্টারটা অডিয়েন্স শেষেও মনে রাখবে, আরে ওই হ্যাঁ, যে ওই কমেডিটা বা ওই বিশ্বাস করবেন না এই ফাইট ডিরেক্টর পর্যন্ত হিরো আলমের ফাইট করে নাই। মানে ওদের মাথায় কি জানেন ওই একটা কমন চিন্তা, ওই যে চিন্তা, আরে হিরো আলমকে নিয়ে আপনার পাগল হয়ে গেছে গোটা দেশ, কিন্তু লোক আছে ক্যারেক্টারটাকে আপনি এক্সিট করাবেন, বুঝছেন তো, এটা কিন্তু আমি পারি না বুঝছেন। আমি এই জন্য আমি দুইটা মানুষের প্রতি খুব মন খারাপ করছি হিরো আলমের প্রতি, হিরো আলমের জন্য। একটা হলো আমার নায়িকা আর একটা ফাইট ডিরেক্টর, আমরা মেন্টালি অথচ মেন্টালিটি তাদের খুব এই যে ঋতুপর্ণা হ্যাঁ ইয়া করছেন ওই যে ইয়া ওই চলছে যাদব পালের সাথে ছবিগুলো না এক এক থি, হ্যাঁ রাইট দেখছেন আপনি, মানে ও পুরো ছবিটা তো ওরা হ্যাঁ, Right. এবং ক্যারেক্টার ওর ওয়াইফ, রাইট। তাই না? তো এখন তখন এখানে আমাদের মানসিক, এখানে তো আমরা ভাই খারাপ, ব্যাকওয়ার্ড আছে, আমরা Right. নিতে পারি না আসলে। যে আমরা নিতে পারি না, মেনে নিতে পারি না। কারণ হলো হিরো আলম তো আপনার ক্ষতি করে নাই, তো দরকার কি এটা পরে? এখানে মেসেজ ছিল না যে অথচ এটা মেসেজ ছিল, সুন্দর মেসেজ ছিল, মনিবের প্রতি তার যে কিন্তু মেসেজটা ওরা করতে দেয় নাই। আমার পরে আক্ষেপ, পরে আমি চিন্তা করলাম যে শালা সিকোয়েন্সগুলো ফেলাই দেবো, কিন্তু সিকোয়েন্স তিনটা ফেলে যদি দিই তাহলে ছবিটা আবার অনেকখানি আবার খাপছাড়া হয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ তিনটা সিকোয়েন্স। তারপরে এখন মনে করেন যে অথচ দেখেন সেই হিরো আলমের পায়ের কাছে যাওয়ার মতো যোগ্যতা এইসব লোকের নাই এখন। দেখেন বিধা তার কি লিখন, এখন ওই ফাইট ডিরেক্টরের থেকে বড় ফাইট ডিরেক্টর নিয়ে হিরো আলম কাজ করে, আর যে নায়িকার যে তাকে ইগনোর করছে তার থেকে বড় ভালো ভালো নায়িকা নিয়ে তার সে কাজ করে। তো এই জন্য ভাই কাউকে ছোট করতে নেই, কাউকে ছোট চোখে দেখতে নাই, এটা দেখা ঠিকও না। তো যাই হোক, এখন হলো যে আমার এই ছবিটার মধ্যে তিনটা সিকোয়েন্স তাকে দিয়ে করাইছি, চিন্তা করলাম তাকে দিয়ে সুন্দর কিছু করাবো, কিন্তু সে করা আমার সৌভাগ্য হয় নাই, কারণ আমাকে কেউ এই যে হেল্প সাপোর্ট দেয় নাই। কারণ আমি তো একটা মানুষ, আমাকে যখন আপনি যদি ধরুন আপনি যদি আপনার একজন গুরুত্বপূর্ণ টেকনিশিয়ান, আপনার সঙ্গে সবসময় শেয়ার করছি, তখন আপনি যদি বলেন ভাই এটা করেন না ভাই, হ্যাঁ এটা করলে কিন্তু কনফিউশন হয়ে যেতে, তখন আমি কিন্তু কনফিউশনে পড়ে যাবো। এবং আপনি কিন্তু চিন্তা না ওনারা যেতে একবার বলছে রিকোয়েস্ট করেছে দ্বিতীয়বার আবার, কিন্তু অরিজিনালি কি এজ এ ডিরেক্টর আপনি কিন্তু সুপ্রিম, আপনি সুপ্রিম যে এটি তো আমাকে ভাই এই জিনিসটা বের করে দিবেন, তাই না? বেসিক্যালি ডিরেক্টররা কি করে, আমাকে ভাই ওই জায়গা থেকে ওই জিনিসটা বের করে দিবেন, আপনি কেমনে করবেন এটা জানেন না, টেকনিশিয়ানের কাজ তো এটাই এটা, এবং ডিরেক্টরকে সাজেস্ট করা যাবে না, আপনি তো বুঝে শুনে তো চিন্তা করেন। এখানে হলো ওই যে শুধু ওই যে ছেলেটাকে ইগনোর করছে, তার জন্য আমাকে বলছে যে আপনি আপনার মতো একজন মানুষ, আপনি হিরো আলমকে নিয়ে পাগল হয়ে গেলেন কেন? ওকে কি করতে হবে? এটা কিন্তু এখানে একটা সুযোগ ছিল যে হিরো আলমকে দিয়ে যে একটা করানো হয় এই যে ক্যারেক্টারটা, এটা আমাকে আমার ছবির জন্য কিন্তু প্লাস হইতো, কিন্তু একটা গান থাকলে বা ওই যে ফাইটটা করতে পারলে আপনি করলে আরো 10 জন কিন্তু চেষ্টা করতে, হ্যাঁ হিরো আলমকে একটা ক্যারেক্টার দিব, এবং সে ভালো, এটা কিন্তু ক্যারেক্টার, কিন্তু ওকে হিরো বানাইনি আমি, কিন্তু কারণ এটার জন্য হিরো পারফেক্ট ছিল। আর দেখ আমি যে কমেডি করছি না, এটা কমেডি আছে একটা সিকোয়েন্স, বুঝছেন, এটা দুধ খাওয়া নিয়ে, এটা কিন্তু মানুষ হাততালি দিবে, কিন্তু কিন্তু মজা চাই, মজা কি চাই একটু মজা চাই না, মানুষ শুধু মেসেজ। এটা কিন্তু হিরো আলমের যে মনে করেন যে ওই যে ফাইটটা করছে এখানে, ওটা ওকে মেরে ফেলে দিতে চাই, হ্যাঁ ওরা গুন্ডারা, কিন্তু নায়িকা কিন্তু ঠিকই আছে। কিন্তু আমি কিন্তু পরের সিকোয়েন্সটা অর্থাৎ মেরে ফেলে দেওয়ার পরে একটা সিকোয়েন্স ছিল, সেটা করতে পারি নাই, ওটা তো আরো খুব সুন্দর সিকোয়েন্স ছিল। নায়িকা সে বলছে কই তুই আমার জন্য জীবন দিয়ে গেলি, কই ম্যাডাম আমি তো আপনাকে ভালোবাসি, আমি গরিবের ছেলে নয়, আমি বড় লোকের ছেলে, বাট আমার চেহারাটাই খারাপ, এই জন্য আমাকে কেউ পাত্তা দেয় না, কিন্তু আমি আপনার ভক্ত ছিলাম, আর এই জন্য আমি আপনার বাসায় এসে দারুণের চাকরি নিছি, আপনাকে দেখবো, দেখে কাছে থেকে দেখবো, পজিটিভ একটা নিয়ে দেখছেন সিনেমা আলাপ বাস্তবতা। হ্যাঁ, তখন বুঝছেন, তখন নায়িকা বলছে কই তুই চলতেছে কথা, এই যে তুই এভাবেই চলতে থাকে, আমাকে আগে বলবি না, হ্যাঁ কই বলবো কি, আমি আপনাকে ভালোবাসি তার প্রমাণ দিয়ে গেলাম, না হলে ওরা গুন্ডারা আপনাকে মেরে ফেলে দিয়ে যেত। সময় তার সাক্ষী রাখুক, এই ভালো জন্য কিছু আমি সৃষ্টি চাই, হোক, আমি কখনোই আমি ভালো যদি কিছু বলতাম দেখুক। ম্যাডাম ঘুরে তাহলে আপনাকে মেরে ফেলে সবাইকে অনেক আমার অনেক জীবন ধন্যবাদ। থাকতে আমি আপনাকে মরতে দেব আগে না, থেকে জানা আমি রাখলাম দিয়ে গেলাম আমার কখন এই সাথে, সিকোয়েন্স বলে সে শেষ মারা হবে যায়। তখন নায়িকা আমি বলছে জানি না, এটা কি হলো, হুট করে যেমন শুরু হয়েছে Realization, হুট করে শুরু শেষও হয়ে যাবে। নেগলেসি করা যাবে না। তো সুমন ভাই আসলে জানেন আমরা ভালো কিছু করতে চাই, কিন্তু আসলে মানুষের জন্য করতে পারি না, সময় পরিবেশ পরিস্থিতির জন্য আমরা শিকার হয়ে যাই, এটা কিন্তু ঠিক না।
যেমন পরবর্তী প্রজেক্টগুলো আমি শুরু করব, আমি সম্পূর্ণ নিজের থেকেই আমি টিম ওয়ার্ক করে, হোমওয়ার্ক করে, তারপরে আমরা টেবিল ওয়ার্ক করে আমি কাজে চলে যাব, যেটা আমি মানে চকট করে যেন কাজটা করে নিয়ে আসতে পারি। একদম লেআউট করে থাকবে ভাই আপনার। রাইট রাইট। তো কাজল ভাই, আল্লাহ ভরসা। আপনার পরবর্তী কাজ এবং এই কাজ সব কাজের জন্য চলমান এবং আগাম শুভকামনা জানায় আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাইলাম। শুক্রিয়া ভাই। তো আমি অগোছালো মানুষ, গুছায়া কিছু করতে চাই না, অ্যাকচুয়ালি আর্ট গুছায়া করার জিনিস না। না না, এটাই তো ক্রিয়েটিভ, হ্যাঁ। না ক্রিয়েটিভিটি তো তো common সুমন পদ্ধতি হয়। আজকে ডাকলো, আসলাম অনেকদিন পর সুমনের সাথে আমার আজকে দেখা হইলো, এবং অনেকের সাথেই বিচিত্র সব ফ্রেমের ভিতর দিয়ে দেখা হয়ে আল্লাহ গেছে। ভরসা। সেজন্য সব সুমনের একটা স্পেশাল ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আপনাকে আজকের মতো ধন্যবাদ, ইনশাআল্লাহ। সবাইকে আবার শুভেচ্ছা অভিনন্দন আপনি জানাইলাম। লাইভ করতেছেন নাকি? না, নাকি লাইভ করতেছি না, অবক্ষয়ের কিন্তু জন্য শুভকামনা। অবক্ষয়ের জন্য আগাম শুভকামনা তো আগেই জানাইছি, অবক্ষয়, কিন্তু এটা তো অবক্ষয়ের জন্য চলমান শুভকামনা জানাইছি, আগাম শুভকামনা জানাইছি পরবর্তী প্রজেক্ট হ্যাঁ, যে ইনশাআল্লাহ। গল্পগুলি বলছে আমি পরবর্তী সেগুলি। প্রজেক্ট আরো থাকবে, আমার চমৎকার থাকবে। আপনি কিন্তু বসবো যখন, তখন দেখবেন যে কঠিন কঠিন জিনিস আমার কাছে- আমি একটু চিন্তা করি আপনাদের সম্পূর্ণ নতুন নতুন কিছু। কাজের সাক্ষী থাকতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং নিজেকে সৌভাগ্যবান করতে চাই আরো। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। শুকরিয়া সুমন, দোয়া করবা থ্যাংক ইউ ভাই। সবার জন্য, জি। শুভকামনা, ভালোবাসা এবং দোয়া। বেস্ট অফ লাক। আচ্ছা তাহলে আমরা এটাই হলো কাজল ভাই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।